সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বরগুনায় লবণাক্ততা বাড়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। খাল, বিল ও পুকুরে পানি সংরক্ষণের পরামর্শ। ঠাকুরগাঁওয়ে বাড়ছে সোলার প্যানেল চালিত সেচ পাম্পের ব্যবহার। একরে সাশ্রয় ৪,০০০ টাকা। অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর সন্ধান মেলেনি। যৌথ বাহিনীর অভিযানে আটক ৭। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে। এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ, কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা। এই অবস্থায় খাল, বিল ও পুকুরে পানি সংরক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের। আর বাপদাদার আমল থেকে যা দেখছি, 3টা ফসল দিত, তো কৃষি খরচ হইতো, বদলার পয়সা হইতো। এখন তো স্যার এই লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না। 2 সিজনের, এক সিজন খরা আর এক সিজনের বৃষ্টি, কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি হইতেছে, এমন বৃষ্টি ফসল নষ্ট হয়ে যায়। এটা তো কারণ একটাই, আবহাওয়া চেঞ্জ, তাপমাত্রা বাড়িয়ে গেছে। আমরা খালে বিলে পানি ঠিক মতো পাই না। আর ওই যে সময় আমাদের বুড়ো ধানটা দেওয়ার কথা, ওই সময় পানি, নূতন পানি দেয়, সেটা লবণ। লবণের কারণে আমরা এই এখন আর বুড়ো দিতে পারতেছি না। দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় একসময় আউশ, আমন ও বোরো ধানের আবাদ করত কৃষকরা। জলবায়ু পরিবর্তনের কারণে এই 3 ফসলি জমি এখন 2 ফসলে পরিণত হয়েছে। জীবিকা নির্বাহের জন্য গম, ডাল, সরিষা ও ভুট্টা সহ বিভিন্ন রবি শস্য চাষে ঝুঁকছেন কৃষকরা। বাদাম, মরিচ, আলু, কিন্তু তাও ঠিকমতো নদীতে আমরা পানি পাচ্ছি না, সেচ দিতে পারছি না। স্যার, এই যে খালটা, এটা বাঁধের কোনো সীমা নাই, খালি বাঁধের পর বাঁধ, যার কারণে এই পানি আটকে থাকে। সুপ্রিয় পানির অভাব পূরণে স্থানীয় সরকার সহ সকল বিভাগকে সম্পৃক্ত করে পরিকল্পনা করার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। প্রতি বছর বেড়িবাঁধ ভেঙে এলাকায় নোনা পানিতে তলিয়ে যাচ্ছে, ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিনই বাড়ছে, আর কৃষি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে। বরগুনা জেলার সমুদ্র উপকূলবর্তী হওয়ার ফলে এখানে জলবায়ুর পরিবর্তনের যে ইফেক্ট আছে, এটা ফসলের উপর অত্যন্ত বেশিভাবেই পড়ে থাকে। ছোট ছোট খালগুলো বহুলাংশে ভরাট হয়ে যাচ্ছে, যে কারণে পানি নিষ্কাশনের সমস্যা দাঁড়াচ্ছে, পানি ঠিকমতো আসে না। আমরা এই বিষয়ে বিডিসির সাথে বা অন্যান্য সংস্থার সাথেও কথাবার্তা বলি, যাতে খালগুলো খনন করা হয়। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ধরনের কোনো সক্ষমতা নাই যে তারা খাল খনন করতে পারে, যা পারে বিডিসি বা অন্যান্য সংস্থা আছে। এ সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি, অন্যথায় বিশ্ব খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশও। দীপ্ত বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের 7 কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে ফতুল্লার শিবু মার্কেটের লামাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আটককৃতদের মোবাইল ফোন খুঁজে দেখা যায় তারা ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর নির্দেশনায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় 7 জনকে আটক করা হয়। তারা রাজমিস্ত্রি ও বিভিন্ন পেশার পরিচয় দেয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছাত্রদল নেতা পারভেজের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছে ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার বেলা 11টার দিকে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে মানববন্ধন করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় বক্তারা পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। পারভেজের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মানববন্ধন করে ছাত্রদল নেতাকর্মীরা। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তোমরা আমাদের দিকে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানি। গতরাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে। গত শনিবার 2 ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের ছাত্র পারভেজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা অভিযোগ করে বলেন, যে শিক্ষার্থীরা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল আজ তারা সন্ত্রাসী হিসেবে রূপ নিয়েছে। তারা বলেন, নানা দোহাই দিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা সাধারণ শিক্ষার্থীদের টুটি টেনে ধরছে। ছাত্রদল নেতাদের দাবি, পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্ররা সরাসরি জড়িত। 6 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দেয় শিক্ষার্থীরা। দুপুর 1টা পর্যন্ত রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনেই কর্মসূচি পালন করে তারা। চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে কারিগরি শিক্ষার্থীরা। নগরীর নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে মিছিল বের করা হয়। এতে যোগ দেয় নগরীর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কারিগরি শিক্ষার্থীরা। এক দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বরগুনা জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা অবিলম্বে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি জানান। অন্যথায় হাসপাতালে রোগীদের সেবা প্রদান বন্ধ রাখার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। উচ্চশিক্ষার সুযোগ সহ 8 দফা দাবিতে ঢাকায় সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন তারা। এই সময় কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে যানজট দেখা দেয়। এর আগে রবিবার সকালে রাজধানীর শহীদ মিনারের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারা দেশের কয়েকশো ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন। যাচ্ছি পরের প্রসঙ্গে। বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই সহ নানা অনিয়মের অভিযোগে 3টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে শহরের প্রধান বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক। এ সময় ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকতে লিফলেট বিতরণ করা হয়। এ সময় নোংরা পরিবেশে গরু জবাই, মাংসের দাম বেশি হওয়া, বিআইএসটিআই এর স্টিকার না থাকায় আব্দুস সালাম খান কসাইয়ের 3টি মাংসের প্রতিষ্ঠানকে 26,000 টাকা জরিমানা ও ফতেপুর মৎস্য আড়তে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। সোলার প্যানেল চালিত সেচ পাম্প ব্যবহার করে উপকৃত হচ্ছেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। স্থানীয় সলেমান আলীর তৈরি সোলার পাম্পে একর প্রতি সাশ্রয় হচ্ছে 4,000 টাকা। সোলার সেচ পাম্প তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের মোলানি গ্রামের কৃষক সলেমান আলী। 1996 সাল থেকে শুরু করেন সোলার নিয়ে কাজ। দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম ও চেষ্টার ফলে 2014 সালে তৈরি করেন ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প। 2015 সাল থেকে সোলারের মাধ্যমে স্থানীয় কৃষকদের সেচ সুবিধা দিচ্ছেন তিনি। বর্তমানে তার 2500, 2600, 3300 ওয়াট সহ মোট 26টি সোলার প্যানেল ও পাম্প রয়েছে, যার মধ্যে 6টি পাম্প দিয়ে তিনি নিজেই কৃষকদের সেচ সুবিধা প্রদান করেন। বাকি পাম্পগুলো তিনি মৌসুম ভিত্তিক ভাড়া দেন। আমার টোটাল মিলে 26টা, আমি নিজস্ব আছে আমার 6টা, আর বাকিগুলো আমি প্রতি সিজনে
36,000 টাকা করে সিজনে ভাড়া সিস্টেম ভাড়া দিছি। 40 লক্ষ টাকা ঋণ, আমার যেটা আয় হচ্ছে আয় থাকে আমি ওইখানে দিয়ে দিচ্ছি সব সুদ। অন্তত ব্যাংকের সুদের হারটা কম 4% যদি আমি করে দিত আমি খুব উপকৃত হতাম। সলেমান জানান, এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেয়া গেলে বিদ্যুৎ ও ডিজেল সাশ্রয় সহ পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। আমার প্রযুক্তিটা যদি সারা বাংলাদেশের মানুষ কাজে লাগায় তাহলে বাংলাদেশের যত বহু ডিজেল বাঁচে যাবে, বিদ্যুৎ বাঁচবে, মানুষের উপকৃত হবে, বায়ু দূষণ থেকে বাঁচবে। বর্তমানে জেলার প্রায় 1100 কৃষক ব্যবহার করছেন এই সোলার পাম্প। তারা জানান, স্যালো মেশিন দিয়ে সেচ দিতে একর প্রতি খরচ 10,000 আর সোলারে খরচ হয় 6,000 টাকা। সোলারের মাধ্যমে পানি দিতে গেলে ড্রেন লাগে না, ড্রেন করতে গেলে জমিগুলো মানে পড়ে থাকে, সেই জমিগুলো আমরা চাষাবাদ করতে পারতেছি। পাম্পের পানি মেশিন পানি আমাদের খরচ বেশি হয়, কারেন্ট থাকে না, এতে আমরা একটু ক্ষতিগ্রস্ত আছি। আর সোলারের পানির কোনো ঝামেলা নাই, আমরা সুন্দরভাবে পানি নিচ্ছি আর ধানও ভালো হচ্ছে আমাদের। তার এই প্রযুক্তি সারা বাংলাদেশে ছড়া যাবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা আমাদের সাধ্যমতো তাকে সহযোগিতা করার চেষ্টা করব। সরকারের সহযোগিতা পেলে সলেমানের এই প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। দীপ্ত বার্তা কক্ষ। এবার কেউ স্টিল চট্টগ্রাম সংবাদ। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের প্রসিদ্ধ গ্রুপের জেলা সংগঠক অঙ্গ মারমার গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম, গুলি ও দলিলপত্র জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় 7 জনকে। সোমবার ভোর 5টার দিকে ভাইবোন ছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় এই অভিযান চালানো হয়। খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। গত 16 এপ্রিল বৈশাখী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ওই 5 শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। চট্টগ্রামে পাহাড় কেটে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সোমবার সকালে উচ্ছেদ অভিযানে অনুমতির বাইরে জামাল খান এলাকায় গ্রিনলেজ পাহাড় কেটে অবৈধভাবে নির্মিত অংশ ভেঙে দেওয়া হয়। মূলত 92টি পরিবারের জন্য স্বপ্নিল ফ্যামিলি ওনার্স নামের আলাদা 3টি ভবন নির্মাণের কাজ চলছে এখানে। এটা করতে গিয়ে অকাতরে পাহাড় কেটে সাবার করা হয়েছে। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতির বাইরে গিয়ে পাহাড় কেটে 14 তলা ভবন নির্মাণের কাজ চলছিল। পাহাড় না কাটা সহ 87টি শর্ত দিয়েছিল সিডিএ। জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার চানখারপুল এলাকায় সংঘটিত গণহত্যার মামলায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এতে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত সংস্থা এই প্রতিবেদন জমা দিয়েছে। কর ফাঁকির কারণে 2023 সালে অন্তত 2,30,000 কোটি টাকার রাজস্ব হারিয়েছে সরকার। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার সিপিডির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। গবেষণার তথ্য উপস্থাপন করে জানানো হয়, উল্লেখিত অর্থের মধ্যে সরকার প্রায় 50% রাজস্ব হারিয়েছে কর্পোরেট কর ফাঁকির কারণে। গবেষণায় দেখা গেছে 2011 সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে। 2012 সালে তা বেড়ে দাঁড়ায় 96,503 কোটি টাকায় এবং 2015 সালে তা 1,33,673 কোটি টাকায় পৌঁছায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে আজ কাতারের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তিনি আর্থনা সামিট 2025-এ অংশগ্রহণ করবেন। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন।
দোহায় সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর ইউনূস। দেশের ইতিহাসেই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। এই 4 ক্রীড়াবিদ হলেন ফুটবলার আফিদা খন্দকার ও শাহিদ আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। বিদেশে পলাতক আওয়ামী লীগের নেতাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, অপরাধীদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। প্রধান উপদেষ্টার কাতার সফর প্রসঙ্গে প্রেস সচিব জানান, কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে কাতারের শ্রমবাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে প্রধান উপদেষ্টার এই সফরে। দেশে ৮,০০০ চিকিৎসকের সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, শিগগিরই বিশেষ বিসিএস এর মাধ্যমে ২,০০০ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে রেলওয়ে হাসপাতালগুলো সুষ্ঠু ও যৌথ ব্যবস্থাপনা পরিচালনায় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেলওয়ের 10টি হাসপাতাল পরিচালনায় স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে এ চুক্তি হয়েছে। স্বাস্থ্য সেবায় 11 বছর পূর্তিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো বিআরবি হসপিটালের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বাস্থ্য সেবায় 11তম বছর পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালে বর্ণাঢ্য এবং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ রহমান। কোয়ান্টিটি ডাজ ম্যাটার, কিন্তু আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে যে আমরা কোয়ালিটি নিয়েই থাকতে চাই। আমাদের এখানে যে সমস্ত রোগী আসছেন তারা যাতে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে যেতে পারেন। ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার বয়স হয়েছিল 88 বছর। সোমবার এক বার্তায় ভ্যাটিকানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। বার্তায় বলা হয়, ইস্টার সানডের পরদিন ভ্যাটিকানের কাসা সান্তা মার্টার বাসভবনে মারা যান পোপ ফ্রান্সিস। 2013 সালে তিনি পোপ হিসেবে নির্বাচিত হন এবং 2025 সালের এপ্রিল পর্যন্ত ক্যাথলিক গির্জার নেতৃত্ব দেন। তিনি ছিলেন আমেরিকা মহাদেশ বা দক্ষিণ গোলার্ধ থেকে নির্বাচিত হওয়া প্রথম পোপ। তিনি গির্জার সংস্কার, দারিদ্র্য বিমোচন, পরিবেশ রক্ষা এবং নারী ও যুবকদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগের জন্য পরিচিত ছিলেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়ে দেব খেলার খবর। সিলেট টেস্টে দ্বিতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 50 রান। বিনা উইকেটে 67 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা জিম্বাবুয়ের প্রথম ইনিংস শেষ হয় 273 রানে। ক্যারিয়ারের 11তম বারের মতো 5 উইকেট শিকার করেন বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ। পেসার নাহিদ রানা শিকার করেন 3 উইকেট। এছাড়া হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ নেন 1টি করে উইকেট। সফরকারীদের ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ 59 রান করেন শন উইলিয়ামস। বাকিদের ছোট ছোট ইনিংসে বাংলাদেশের বিপক্ষে 82 রানের লিড পায় তারা। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় 13 রানে সাদমান ইসলামের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত 4 রান করেন তিনি। এর আগে প্রথম ইনিংসে 191 রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বরগুনায় লবণাক্ততা বাড়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। খাল, বিল ও পুকুরে পানি সংরক্ষণের পরামর্শ। ঠাকুরগাঁওয়ে বাড়ছে সোলার প্যানেল চালিত সেচ পাম্পের ব্যবহার। একরে সাশ্রয় 4000 টাকা। অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীর সন্ধান মেলেনি। যৌথ বাহিনীর অভিযানে আটক 7। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ নিয়ে ফিরবো সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।